গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা জানো প্রত্যেক দিন সকাল 6টার সময় আমি একটি করে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। আজকের আমার টপিক লেন্স। যারা মাধ্যমিক সিলেবাস পড়ছো, তোমাদের মাধ্যমিক সিলেবাসে লেন্স সম্পর্কে আছে। যারা উচ্চ মাধ্যমিক দেবে, 4th সেমিস্টারে তোমাদের আলোক বিজ্ঞানে লেন্স রয়েছে। আজকের ক্লাসটা লেন্স সম্পর্কিত কিছু প্রাথমিক যে ভৌত রাশি রয়েছে, আমরা আজকের এই ক্লাসে সেইগুলো আলোচনা করব। তো একদম প্রথমে আমি জেনে নেব যে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে একটা অথবা দুটো গোলীয় তল দ্বারা গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হচ্ছে লেন্স। দেখো এখানে দেখো দুটো তল গোলীয় তল, এই একটা তল, এই একটা তল, এটি একটি লেন্স। এখানেও দেখো দুটো তল গোলীয় তল, এটাও একটা লেন্স। আবার আমি বললাম কি একটা অথবা দুটো, অর্থাৎ একটা তল গোলীয় আর একটি তল সমতল, যেমন এই তলটা সমতল, এই তলটা গোলীয় তল, এটাও কিন্তু একটা লেন্স। নামটা আলাদা আলাদা হবে, কিন্তু এটাও একটা লেন্স। আবার মনে করো একটি তল সমতল, আরেকটি তল গোলীয় তল রয়েছে, বাট এটা একটু অন্যরকম ভাবে রয়েছে, এটাও কিন্তু একটা লেন্স। তো লেন্স বিভিন্ন রকম হতে পারে। যেমন এই লেন্সটার নাম হচ্ছে উভয় উত্তল লেন্স। যেহেতু দুটো তলই উত্তল, তাই এই লেন্সটার নাম হলো উভোত্তল লেন্স। আর এই লেন্সটা যেহেতু দুটো তলই অবতল, তাই এই লেন্সটাকে বলা হচ্ছে উভাবতল লেন্স। উভাবতল লেন্স। তো এখন প্রশ্ন হচ্ছে যে উত্তল লেন্স আর অবতল লেন্স বলতে আমরা কি বুঝি। আমি এই দুটো পরে আলোচনা করছি। দেখো, যে লেন্সের এই মাঝখানটা মোটা থাকে আর প্রান্তভাগ পাতলা হয় তাকে বলা হচ্ছে উত্তল লেন্স। এটার ক্ষেত্রে দেখো মাঝখানটা মোটা এবং প্রান্তভাগ পাতলা। আর যে লেন্সের এই মাঝখানটা পাতলা হয় এবং প্রান্তভাগ মোটা হয় তাকে বলা হচ্ছে অবতল লেন্স। আর এই যে মাঝখানে দুটো লেন্স এঁকেছি, তার মধ্যে একটি লেন্সকে বলা হচ্ছে সমতল লেন্স, মানে একটা তল সমতল, একটা তল উত্তল, তাই সমতল উত্তল। সমতল উত্তল বা ইংরেজিতে বলা হয় প্ল্যানো কনভেক্স। এটা যেমন কনভেক্স লেন্স, ইংলিশ টার্মগুলো তোমরা একটু জেনে রাখো। এটাকে বলা হচ্ছে কনভেক্স লেন্স। এটাকে বলা হয় কনকেভ কনকেভ লেন্স। আর এটাকে বলা হয় প্ল্যানো কনভেক্স, এটাকে বলা হয় প্ল্যানো কনকেভ লেন্স। তো আশা করি লেন্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হলো যে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে একটি অথবা দুটো গোলীয় তল দ্বারা গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ কেন বলছি, তার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে আলো কিন্তু পাস করে যেতে পারে, রিফ্লেকশন নয়, এখানে রিফ্রাকশন বা প্রতিসরণ ঘটে, তাই বলা হচ্ছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, একে লেন্স বলা হচ্ছে। এবার এই লেন্স সম্পর্কিত কতগুলো বিশেষ ভৌত রাশি আলোচনা করব, যেটা আজকের ক্লাসের মেন বিষয়। এটা মাধ্যমিক সিলেবাসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমাদের কিন্তু সংজ্ঞাগুলো আসে। আর উচ্চ মাধ্যমিক যারা আছো তারা এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে পরবর্তী অংশে তোমরা পড়তে গিয়ে এই শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হবে না এবং তোমাদের সুবিধা হবে। তাই তোমাদেরকেও পড়তে হবে, কিন্তু মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এগুলো কোয়েশ্চেনই আসবে। চলো, তো কি কি পয়েন্ট আমরা আজকে আলোচনা করব একটু দেখে নিই। যেমন আমরা প্রথমেই পড়ব যে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। বাংলাতে আমরা বলছি লেন্স এর বক্রতা কেন্দ্র কাকে বলে। ওকে, বক্রতা কেন্দ্র কাকে বলে? সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। ওকে, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কাকে বলে? তো চলো আমরা
একটুখানি একটা চিত্র দেখে নিই। চলো, আমরা যে লেন্সটাকে দেখছি, ধরো এখানে একটা লেন্স তুমি দেখতে পাচ্ছ, এই যে একটা লেন্স দেখতে পাচ্ছ, এইটা একটা লেন্স, হ্যাঁ, এটার নাম দিলাম আমি এল, অর্থাৎ এখান থেকে এই অংশটুকু একটা লেন্স। এবার এই লেন্সটা দেখো দুটো গোলীয় তল দ্বারা গঠিত হয়েছে, এবং এই গোলীয় তল, এই যে তলটা, মনে করো আমি এটাকে যদি আমি অন্য একটা কালার দিয়ে দেখাই তোমাকে, এই যে তলটা, এটা দেখো কোনো একটি গোলকের অংশ, আবার এই তলটা এটাও কিন্তু কোনো একটি গোলকের অংশ। তাহলে তোমরা কি বলবে? লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের তো একটি কেন্দ্র আছে, তাকে বলা হচ্ছে ওই লেন্সের বক্রতা কেন্দ্র। আমি রিপিট করছি, লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ, এই যে গোলীয় তলটি এই গোলকের অংশ, এর যে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। আবার তোমরা যদি এই তলটার ক্ষেত্রে দেখো, তাহলে এর ক্ষেত্রে বক্রতা কেন্দ্র হবে এইটা, অর্থাৎ এই তলটি, এই যে ডান দিকে যে গোলকটা রয়েছে, এই গোলকের অংশ। তাহলে তোমরা বক্রতা কেন্দ্র সংজ্ঞাটা এইভাবে বলবে যে লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। যেমন তোমরা এই চিত্রটা এঁকে তোমরা C1 এবং C2 বক্রতা কেন্দ্র এটা বলতে পারো। এরপরে আমরা যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটি হলো বক্রতা ব্যাসার্ধ। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, তোমরা খাতা পেন নিয়ে এগুলো নোট করতে পারো। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে? রেডিয়াস অফ কার্ভেচার। এই জন্য আমরা ঠিক ওই আগের চিত্রটা আর একবার দেখে নিই, চলো, ওইখান থেকে আমরা বুঝে যাব। রেডিয়াস অফ কার্ভেচার, গোলীয় তল, অর্থাৎ লেন্সের যে গোলীয় তল রয়েছে, সেটি যে গোলকের অংশ, সেই গোলকের তো একটা ব্যাসার্ধ আছে। যেমন ধরো এই ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ। আবার এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ হবে। তাহলে গোলীয় লেন্সের গোলীয় তল যে গোলকের ব্যাসার্ধ, তাকেই বলা হচ্ছে ওই তলের বক্রতা ব্যাসার্ধ। তাহলে লেন্সের বক্রতা ব্যাসার্ধ দুটো সমান হতে পারে, অর্থাৎ এই এই যে এখান থেকে যেটা মাপছি আমরা, অর্থাৎ R1 এবং R2 এরা সমান হতে পারে, আবার R1 এবং R2 এরা কিন্তু সমান নাও হতে পারে, অর্থাৎ আলাদা আলাদাও হতে পারে। বুঝতে পারলে? দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান হতেও পারে, আবার নাও হতে পারে। তো এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করব, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে। লেন্সের প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ কাকে বলে? অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে? তো আবার চলো ওই যে চিত্রটা আমরা দেখছিলাম ওইখান থেকে কিন্তু আমরা এটাও বুঝতে পারবো। তো লেন্সের গোলীয় তল আমরা দেখলাম যে কোনো দুটো গোলকের অংশ হয়েছে, এবং তাদের যে দুটো কেন্দ্র, আমরা গোলকের কেন্দ্র, সেগুলোকে আমরা বলেছি বক্রতা কেন্দ্র। এবার এই বক্রতা কেন্দ্রগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? একটি সরল রেখা কিন্তু পেয়ে যাব, তাই না? অর্থাৎ লেন্সের বক্রতা কেন্দ্র দুটোকে যদি যোগ করো, তাহলে একটি সরল রেখা পাওয়া যাবে। তো কি বলবে তোমরা? লেন্সের বক্রতা কেন্দ্র দুটোকে যোগ করলে আমরা যে সরল রেখা পাই, তাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ক্লিয়ার হয়েছে? এই লেন্সের বক্রতা কেন্দ্র, এই দুটোকে যুক্ত করে আমরা যে সরলরেখা পাচ্ছি, তাকেই বলছি বক্রতা কেন্দ্র। চলো এবার আমরা নেক্সট পয়েন্ট দেখে নিই, যে আমরা এর পরবর্তী যে পয়েন্টটা আমরা আলোচনা করব
এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলোক কেন্দ্র। খুব ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা কিন্তু প্রায় তোমাদের পরীক্ষাতে আসে। এটা কি না, আলোক কেন্দ্র। কাকে বলে আলোক কেন্দ্র? আলোক কেন্দ্র, এই সংজ্ঞাগুলো কিন্তু সবই তোমাদের পরীক্ষায়, তার মধ্যে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কিন্তু খুবই আসে। আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র কাকে বলে? তো আমরা একটা চিত্র এঁকে, এটা কিন্তু যখনই আলোক কেন্দ্র কাকে বলে আসবে, তোমরা কিন্তু অবশ্যই একটি চিত্র অঙ্কন করবে, ঠিক আছে? ধরো এটি একটি, আমি উত্তল লেন্স আঁকলাম। এবার এটা হচ্ছে, আমরা উত্তল লেন্সের প্রধান অক্ষটা এঁকে দিলাম। এবার এই লেন্সটি যদি মোটা লেন্স হয় তাহলে এই সংজ্ঞাটা আমরা একরকমভাবে বলবো, আর পাতলা লেন্স হলে সংজ্ঞাটা আমরা একটু অন্যরকমভাবে বলবো। তো একটি রশ্মি, ধর এটা মোটা লেন্স, তাহলে একটি রশ্মি যদি লেন্সের উপরে তির্যকভাবে আপতিত হয় এবং প্রতিসরণের পর যখন লেন্স থেকে যখন প্রতিষ্ঠিত হবে, লেন্সের উপর দিয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হবে, এই প্রতিসরণের পর যদি আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি যদি সমান্তরাল হয়, অর্থাৎ এই যে রশ্মিটা দেখছো, এটা যদি, এই প্রতিফলিত রশ্মি যদি আপতিত রশ্মির সমান্তরাল হয়, তাহলে লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় এই রশ্মিটি দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেই বিন্দুটিকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। বুঝতে পারলে? এই যে বিন্দুটা প্রধান অক্ষ, সরি, কাকে ছেদ করেছে? প্রধান অক্ষকে ছেদ করেছে। তাহলে তোমরা বলবে যে কোনো একটি লেন্সের উপরে তির্যকভাবে আপতিত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসরণের পর যদি আপতিত রশ্মির সঙ্গে প্রতিসৃত রশ্মি সমান্তরাল হয়, তাহলে রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটিকে বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। ওকে, এরপরে আমরা নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করব সেটি হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা, পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা এটাকে বলে নিই একটু। পাতলা লেন্সের ক্ষেত্রে যদি হয়, তাহলে তোমরা ধরো লেন্সটি, যদি পাতলা লেন্সের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কি বলবে? সংজ্ঞাটাকে খুব সহজে আমরা বলতে পারি যে আলোক কেন্দ্র হচ্ছে এমন একটি বিন্দু, প্রধান অক্ষের উপর অবস্থায় এমন একটি বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সোজা বেরিয়ে যাবে, কোনো রকম প্রতিসরণ ঘটবে না। অর্থাৎ এই ক্ষেত্রে চ্যুতি কোণের মান, এই ক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হবে? এই ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা হবে 0, যেহেতু সোজা বেরিয়ে গেছে, কোনো রকম ডেভিয়েশন হয়নি, তাই এখানে চ্যুতি কোণ কিন্তু 0 ডিগ্রি। ওকে, তাহলে সংজ্ঞাটা তোমরা দুভাবেই বলতে পারো। ধরো আলোক কেন্দ্রের সংজ্ঞা আছে, তুমি সোজা একদম খুব সংক্ষেপে এটা লিখতে পারো যে আলোক কেন্দ্র হচ্ছে এমন একটি বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে, সরি, এমন একটি বিন্দু এভাবে বললে হবে না, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, প্রতিসরণের সময় কোনো চ্যুতি হয় না, চ্যুতি 0 হয়, তাকে আলোক কেন্দ্র বলা হয়। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্ট আলোচনা করব। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস, লেন্সের মুখ্য ফোকাস। এখন এই মুখ্য ফোকাস, এটা কিন্তু দু রকমের হয়, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। লেন্সের এই মুখ্য ফোকাস কিন্তু দু রকম হয়। তো কি কি দু রকম হয়? একটি হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, আরেকটি হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, আরেকটি হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। বুঝতে পেরেছো? তাহলে মুখ্য ফোকাস দু রকমের, একটি হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তো প্রথম মুখ্য ফোকাস কাকে বলে একটু আমরা এটা চিত্র সহ ব্যাখ্যা করব প্রথমে। তো ফার্স্ট তুমি দেখে নাও যে আমি দুটো লেন্সই আঁকবো, একটা উত্তল লেন্স একবার অবতল লেন্স। প্রথমে উত্তল লেন্স আঁকছি। তো প্রথমে আমরা এর মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করছি। ধরো এটা একটা উত্তল লেন্স। এবার প্রথম মুখ্য ফোকাস বলতে বোঝাচ্ছে যে এই প্রধান অক্ষের উপরে অবস্থিত এমন একটি বিন্দু,
প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যেখান থেকে যদি রশ্মি দর্পণের উপরে আপতিত হয় তাহলে কি হবে, এই আপতিত হলো এবং প্রতিসরণের পর এই রশ্মিগুলো আপতিত হলো, ঠিক আছে। এবার প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হলো, এরা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হলো। তাহলে এই যে বিন্দু, যে বিন্দুর উপরে তুমি বস্তুটাকে রেখেছিলে, এইটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। দেখো সংজ্ঞাটা কত সহজ। কি বলবে, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দুতে যদি কোনো আলোকউৎস থাকে এবং সেখান থেকে আলো লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রতিসরণের পর রশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় তখন এই বিন্দুটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস। এটা যদি আমরা অবতল লেন্স দেখি তাহলে কেমন হবে, চলো অবতল লেন্সের ক্ষেত্রে চিত্রটা অঙ্কন করে দেখি। তো এবারে দেখো অবতল লেন্স আমি একটা অঙ্কন করলাম। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে তুমি প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কিভাবে দেবে, দেখো এই ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞাটা এইভাবে দেব যে অবতল লেন্সের সঙ্গে ওপরে যদি কোনো অভিসারী রশ্মি এসে আপতিত হয়, কোনো অভিসারী রশ্মি যদি এসে আপতিত হয় তাহলে দেখো এদের অভিমুখটা কি, এই প্রধান অক্ষের উপরে কিন্তু কোনো একটা বিন্দুতে এরা মিলিত হতে যাচ্ছে, তাই না। ভালো করে লক্ষ্য করে দেখো, এরা কিন্তু এখান থেকে প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলিত হওয়াটাই এদের কিন্তু টার্গেট। এরা এখান থেকে প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। যদি এইরকম কোনো রশ্মি এসে আপতিত হয় এবং প্রতিসরণের পরে তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি প্রতিসরণ হয়, এই দেখো প্রতিসরণের পরে কি হলো, এরা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে নির্গত। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি দেখো, আর এরা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। আপতিত রশ্মি হচ্ছে প্রধান অক্ষের অভিমুখে কোনো একটা বিন্দু, প্রধান অক্ষের অভিমুখে কোনো একটা বিন্দু যারা প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় তাকে বলা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস। তাহলে সংজ্ঞাটা তোমরা এভাবে বলতে পারো যে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের অভিমুখী, প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু অভিমুখী একগুচ্ছ রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, প্রধান অক্ষের উপর অবস্থিত সেই বিন্দুটিকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে চিত্র। আর উত্তল লেন্সের ক্ষেত্রে চিত্রটা তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়েছি, এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস। এটা গেল প্রথম মুখ্য ফোকাস। তাহলে এবার আমরা আসবো দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে। নিশ্চয়ই অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 18 মিনিট 19 মিনিট চলছে। অধৈর্য হলে হবে না, কারণ হচ্ছে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে মিনিমাম 35 থেকে 40 মিনিট একটা ক্লাস করতে হবে, যেমন স্কুলে যেমন তোমরা করো, তবেই তোমরা বুঝতে পারবে। আমি দেখো অনেকেই আছে যারা খুব তাড়াহুড়ো করে পড়িয়ে দেয়, কিন্তু আমার পড়ানোটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে, তোমরা যাতে বুঝতে পারো। তাই আমি চেষ্টা করি ধীরে ধীরে বিষয়গুলো আলোচনা করতে, যেমন ক্লাসে যেমন বলি ঠিক সেই রকম। অনেকেই ইউটিউবে ভিডিও করে, তারা অত্যন্ত দ্রুত গতিতে পড়ায়, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই মাথার উপর দিয়ে চলে যায়। তো আমি সেই জন্যই আমি ক্লাসে যেভাবে তোমাদেরকে পড়াই একই রকমভাবে কিন্তু আমি এখানে পড়াচ্ছি, যাতে একই জিনিস দুবার করেও রিপিট করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরেও তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার ব্যাক করে একটু দেখে নেবে, বা কোনো প্রশ্ন থাকলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি রিপ্লাই দেবো। এখানে যেহেতু মানে একমুখী হয়ে যাচ্ছে, আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। অনলাইন যদি মানে লাইভ ক্লাস হতো তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করার সুযোগটা পেতাম, তো সেটা আমার কাছে নেই, সেই অপশানটা আমি পাচ্ছি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি তবুও
যে তোমরা যারা দেখছো ক্লাসটা তারা অবশ্যই বুঝতে পারছো। আর যদি অসুবিধা হয় তাহলে তো অপশন আছেই, তোমরা কমেন্টে লিখে দিও, আমি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমরা আসবো দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় মুখ্য ফোকাস তাহলে কী হবে? এক্ষেত্রেও উত্তল লেন্সের এবং অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা আলাদা আলাদা হবে। তো প্রথমে আমি একটা উত্তল লেন্স অঙ্কন করছি। তো ধরো এটা একটা উত্তল লেন্স, এর ক্ষেত্রে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞাটা আমরা দেব। ওকে, তো এইবার বলা হচ্ছে কি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে, উত্তল লেন্সের ক্ষেত্রে আগে বলে নিই, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি, আমি রিপিট করছি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের উপরে কোনো একটি বিন্দুতে মিলিত হয়। এই দেখো এই রশ্মির এই পথে যাচ্ছে এবং এই যে প্রতিষ্ঠিত হলো, এই প্রতিসরণের পরে এরা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এই যে বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটিকে বলা হচ্ছে, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটিকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, তাহলে কি বলবে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকেই বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, এবার অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা, এবার অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা অবতল লেন্সের ছবিটা দেখো, এবার অবতল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি, দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি তারা যখন প্রতিসরণ হচ্ছে, তো এরা তো অপসারী রশ্মি, প্রতিষ্ঠিত হয়ে অপসারী রশ্মি রূপে বেরিয়ে গেল, প্রতিসরণের পরে অপসারী রশ্মিতে পরিণত হলো। এখন এরা তো কোথাও মিলিত হয়নি, কিন্তু আমরা যদি এই রশ্মিগুলোকে ঠিক পেছন দিকে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখো মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে এরা অপসৃত হচ্ছে, তাই না? তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে এরা অপসৃত হচ্ছে। এই যে বিন্দু, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এটাকেই বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে কি বলবে সংজ্ঞাটা? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তো সেই বিন্দুটিকেই বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আমি পড়ব আরেকটি সংজ্ঞা, যেটাকে আমরা বলছি ফোকাস তল। চলো দেখে নেওয়া যাক ফোকাস তল কি জিনিস। কারণ এই ফোকাস তল পড়লেই তবে তুমি গৌণ ফোকাসের সংজ্ঞাটা বুঝতে পারবে। আচ্ছা, তার আগে ফোকাস দূরত্বটা কিন্তু পড়ে নেওয়া দরকার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থ কাকে বলে? আচ্ছা, এখানে একটা কথা, আমি এইটার জন্য আলাদা করে ছবি আঁকছি না, আমার আগের ছবিগুলোর সাহায্যে আমি করি। ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ হচ্ছে এই যে বিন্দুটা দেখো, এটা হচ্ছে আলোক কেন্দ্র ছিল, তাই না? এই বিন্দুটাকে আলোক কেন্দ্র বলা হয়েছে, আর এটা ফোকাস। তাহলে বলবে আলোক কেন্দ্র থেকে এই মুখ্য ফোকাসের যে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব, একেই বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ব্যাস, ডেফিনেশন কমপ্লিট। এবারে আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম বলতো? আমরা পড়ছিলাম এইটা, মানে হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হয়ে গেল, ফোকাস তলটা পড়ে নি। ফোকাস তল, ফোকাস তল, ফোকাস তল। তো ফোকাস তল কাকে বলে? প্রথমে চিত্রটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফোকাস তলে আমি প্রথমে একটা চিত্র আঁকি। এটা প্রধান অক্ষটা আগে এগিয়ে নিলাম। আচ্ছা, এবার ধরো এটা একটা উত্তল লেন্স আমি আঁকলাম, আর আমি ধরে নিলাম যে এইখানে
এই বিন্দুটা হচ্ছে মুখ্য ফোকাস, ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য ফোকাস। এখন এইখানে আমি একটা তল কল্পনা করছি, মনে করো, সরি, এখানে আমরা একটা তল আঁকবো। হ্যাঁ, এইটা মনে করো একটা তল আঁকছি, যে তলটা মুখ্য ফোকাসে অবস্থিত হবে, এবং মুখ্য ফোকাসে শুধু অবস্থিত হবে তাই নয়, সেটা হচ্ছে এই প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। মুখ্য ফোকাসে অবস্থিত হবে এবং সেই সঙ্গে প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। মানে হচ্ছে ধরো এটা প্রধান অক্ষ আর এটা হচ্ছে একটা তল। তো এই যে তলটা, এই তলটা এটা ফোকাস, এই যে এটা হচ্ছে ফোকাস তল, এটা মুখ্য ফোকাস, এটা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে অবস্থিত মুখ্য ফোকাসে যে তল থাকে তাকেই বলা হচ্ছে ফোকাস তল। তাহলে এই যে তলটা এটা হচ্ছে ফোকাস তল, এটাকেই বলা হচ্ছে ফোকাস তল। আচ্ছা, এটাই হচ্ছে ফোকাস তল, বুঝতে পারলে? এবারে আমরা বলবো যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গৌণ ফোকাস। এতক্ষণ তো মুখ্য ফোকাস পড়লাম, দু রকমের মুখ্য ফোকাস পড়েছি। তো দেখো, সবসময় যে আলো প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে আপতিত হবে এমন তো নাও হতে পারে না। প্রধান অক্ষের সঙ্গে মনে করো তির্যকভাবে রশ্মি এসে আপতিত হলো, ভালো করে বোঝো। প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে এসে আপতিত, মানে প্রধান অক্ষের সঙ্গে দেখো সমান্তরাল আসেনি, তির্যকভাবে এসছে। এই রশ্মিগুলো যখন প্রতিসরণের পরে মিলিত হবে তখন কিন্তু এই মুখ্য ফোকাসে মিলিত হবে না। কোথায় মিলিত হবে তারা? তারা কিন্তু এবার এই ফোকাস তলের উপরে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? এই যে বিন্দুতে মিলিত হলো না, এই বিন্দুটাকেই বলা হচ্ছে গৌণ ফোকাস, বা আমরা লিখছি এফএস, মানে সেকেন্ডারি ফোকাস। তাহলে এটা হচ্ছে গৌণ ফোকাস। এবার দেখো, এই গৌণ ফোকাস কিন্তু নির্দিষ্ট বিন্দু নয়, এটা এই তলের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে পারে। এই তলের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে পারে। সেটা নির্ভর করবে কিসের উপরে? নির্ভর করবে এই প্রধান অক্ষের সঙ্গে কতটা কোণ করে রশ্মিটা আপতিত হয়েছে। এই যে রশ্মি, এই কোণটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এই ফোকাস, এই যে গৌণ ফোকাসের বিন্দুরা চেঞ্জ হবে। কিন্তু চেঞ্জ হলে হবে কি, তারা কিন্তু যেখানেই হোক সে কিন্তু এই ফোকাস তলের উপরেই থাকবে, বুঝতে পারলে? তার মানে আমরা এখানে কিন্তু বলতে পারি যে গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য। গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে। গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য, কিন্তু মুখ্য ফোকাস এটা কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুই হবে, মনে থাকবে। গৌণ ফোকাস অসংখ্য হলেও মুখ্য ফোকাস কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা আলোচনা হলো, এখানে কিন্তু লেন্স সম্পর্কিত কিছু প্রাথমিক রাশি, যাদের আমরা ডেফিনেশন চিত্র সহকারে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় লেন্সে সেটা আমরা দেখব, এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রচুর কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন থেকে শুরু করে 3 নম্বরের কোশ্চেন। এবং এটা যদি তোমরা আঁকার নিয়মটা না জানো তাহলে কিন্তু সবকটা ছবি তুমি ভুল আঁকবে। তাই পরের ক্লাসটা তোমার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, আর ভিডিওতে একটি লাইক করে দিও। তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।